রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। অবশেষে 5 আগস্ট দুয়ার খুলছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের আলোকবর্তিতা হয়ে থাকার আশা। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরাও ঘুরে দেখলেন আয়নাঘর। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার নেটওয়ার্ক। কিশোর তরুণদের জিম্মি করে বেচাকেনা। মালয়েশিয়া যাত্রায় সমুদ্রে সলিল সমাধি অনেকের। বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট আখ্যা। এবং বগুড়ায় কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। প্রাণ হারালেন 4 জন, আহত 1। ট্রাক চালক পলাতক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। সাক্ষাৎকারকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে ব্যবসায়ীরা বাংলাদেশ সফরে আসবেন। এছাড়া দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। As we discussed, we have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible that relates to the pharma industry, whether that relates to IT. There's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that and taking it to the next level. সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে 5 আগস্ট উন্মুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন আর জনতার প্রতিরোধের দলিল জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি মন্ত্রী জানান, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিনা ভোটে ক্ষমতার মসনদ দখল করে লুটপাট আর বিরোধী মত দমনে খুন, গুম, নির্যাতনের পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন, যেখানে জেকে বসেছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা। একদিকে বাকস্বাধীনতা হরণ, অন্যদিকে লাগামহীন নির্যাতন। ফলে একসাগর রক্তের বিনিময়ে 24-এর 5 আগস্ট স্বৈরাচারের পতন ঘটায় ছাত্র জনতা। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণভবনের প্রতিটি পরতে। ছাত্র জনতা দখলে নেয় স্বৈর শাসকের বাসভবন। বহু মানুষের চোখের পানিতে অভিশপ্ত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে 5 আগস্টের স্মৃতিচিহ্ন, জুলাই গণ অভ্যুত্থানের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্লেকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দীর্ঘ 17 বছর জুড়ে স্বৈরাচার হয়ে ওঠার আলামত সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্ট মাসের 5 তারিখে এইটা উদ্বোধন হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করছেন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈর শাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে
তুলে ধরার সমুন্নত রাখার জন্যে আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। যদি কোনো শাসক সে যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে তখন তার পতনের ভাবে অনিবার্য হবেই, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তবে জাদুঘর নির্মাণ ঘিরে দুর্নীতির খবর প্রচারিত হলেও সরকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। প্রয়োজনে তদন্ত করার কথা বলেন তিনি। এলিগেশনটা মাস্ট বি ডেফিনিট, সুনির্দিষ্ট হতে হবে। তো যদি এটা বলে যে কেউ যদি বলে যে এই খাতে দুর্নীতি হয়েছে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আইনি আওতায় নিয়ে আসা। এদিকে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, এখন অপেক্ষা উদ্বোধনের। একসময় যা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত দলিল। 24-এর অভ্যুত্থানের আপোষহীন সংগ্রাম, 36 জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং গত 17 বছর খুন, গুম, নির্যাতন এবং তা থেকে প্রতিরোধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফলে এটি শুধুমাত্র একটি ভবন কিংবা জাদুঘরই নয়, বরং লাখো কণ্ঠের প্রতিরোধের এক জীবন্ত স্মারক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি। প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা এ নিয়ে সবশেষ জানাতে উত্তরার র্যাব 1-এর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু বিভিন্ন বন্দিশালা আমরা দেখেছি, জেআইসি সেল, টিএফআই সেল এবং বিভিন্ন বন্দিশালা যেখানে আওয়ামী লীগের আমলে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীদের বা বিভিন্ন যাদেরকে তারা ভয় পেত তাদেরকে বিভিন্ন বন্দিশালাতে এনে নির্যাতন করত। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে আমরা টিএফআই সেলে এসেছি, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা আছেন, প্রসিকিউশন টিম আছে। আমরা এখন একজন প্রসিকিউটরের সাথে কথা বলবো যিনি এই গুমের মামলার মূলত বিচারের কাজে কাজ করেছেন। ভাই, আপনাকে স্বাগতম। আজকে যদি একটু বলতেন যে আসলে এই যে আমাদের টিএফআই সেল আসলে কি কি হতো, আপনি যদি একটু বর্ণনা করতেন। আচ্ছা, টিএফআই সেলটা হচ্ছে উত্তরা র্যাব 1-এর কম্পাউন্ডের ভেতর অবস্থিত একটা র্যাব হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইংয়ের অধীনে পরিচালিত একটা সেল। এটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণাধীন ছিল। আপনারা দেখবেন যে টিএফআই সেলের যে সবচেয়ে আইডেন্টিফাইং ফ্যাক্টর হচ্ছে এই সিঁড়ি বেয়ে ওঠা। এই সিঁড়ি বেয়ে উঠে ধাপে ধাপে ভেঙে সিঁড়ি বেয়ে উঠে তারা এইখানে এই গেটে তারা বন্দিকে এনে দাঁড়াতো। এখান থেকে তারা নক করলে দেখবেন ভেতরে একটা উইন্ডো আছে, এই উইন্ডো থেকে তারা হচ্ছে দেখে কনফার্ম করতো যে এখানে কাকে নিয়ে আসে, সাবজেক্ট বলে তারা, টার্গেট বা সাবজেক্ট বলতো। তাদেরকে এনে এখানে হচ্ছে যে এক ধাপ উপরে তুলে তাদেরকে এই যে একটা করিডোর, এই করিডোরের এখানে দাঁড় করাতো। এটা সাক্ষীদের জবানবন্দির মধ্যে দাঁড় করানোর পরে তাদেরকে কখনো এখানেই হচ্ছে পোশাক পাল্টাতে হতো, কখনো আবার ওইখানে পাশে ওইখানে হচ্ছে আরেকটা হচ্ছে রুমে নিয়ে ড্রেস চেঞ্জ করতো। ড্রেসটা কি, টিএফআইয়ের হচ্ছে বন্দীদের তাদের জবানবন্দি মোতাবেক সবচেয়ে মানে সিগনিফিক্যান্ট ড্রেসটা হচ্ছে তাদেরকে একটা গেঞ্জি, পুরনো গেঞ্জি এবং একটা পুরনো লুঙ্গি পরতে দেওয়া হতো। এখানে ড্রেস চেঞ্জ কার্যক্রম সম্পন্ন করে এখানে কিছু বইয়ের কথা বলা হচ্ছিল, যে ওই বইগুলো সম্পর্কে একটু বলতেন আর একটু আমাদের যদি নিয়ে যেতেন। জি, হচ্ছে বইটা হচ্ছে মূলত টিএফআইয়ের অফিস রুম, যেটা মানে টিএফআই এই সেলের হচ্ছে অফিস রুমগুলো। এখানে হচ্ছে কর্মকর্তারা বসতেন যারা টিএফআইয়ের, তারা হচ্ছে এই অফিসটা মেনটেন করতেন এই পাশে। আমরা যখন এই টিএফআই সেল যখন উদ্ঘাটন করি তখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে যে আমরা ঢুকে কিছু বইয়ের সন্ধান পাই, এই বইগুলোর সন্ধান পাই। এই বইগুলো মূলত তখন এই শোকেসের ভেতরে সাজানো ছিল। আমরা হচ্ছে আমাদের তদন্তের কার্যের স্বার্থে আমরা এগুলোকে নামিয়ে হচ্ছে আমরা সাজিয়ে হচ্ছে আমরা তখন বাইন্ড করি। তো আপনারা দেখবেন যে এখানে তাফসির ইবনে কাসিরের মতো প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলোকে জঙ্গি বই হিসেবে তার উপস্থাপন করতেন, যেটা আমরা আমাদের বন্দীদের থেকে জানতে পেরেছি। না, এগুলা হচ্ছে যে তারা আগে থেকে রাখতো এই বন্দীদেরকে, যাদেরকে তারা মনে করতো তারা পুলিশের কাছে কয়েক মাস রেখে প্রডিউস করবে, তাদেরকে তখন ওই যে জঙ্গি বই আলামত হিসেবে তারা জব্দ দেখাইতো। উদ্ধার দেখানোর জন্য তার এখান থেকে তারা বইগুলো নিয়ে তারা জঙ্গি বই হিসেবে চালিয়ে দিত। আপনি দেখবেন এখানে
বর্তমানে মাহমুদুর রহমান যিনি আমার দেশের সম্পাদক তার বই আছেন, দেশের প্রথম সারির বুদ্ধিজীবী ফরহাদ মাজারের বই, এবং হচ্ছে তাফসির ইবনে কাসির সহ বাংলা অনুবাদ কোরআন, ইংলিশ কোরআন, বিভিন্ন ওই যে দানে আসা যেগুলা কোরআন শরীফগুলা, এগুলাকে তারা হচ্ছে জঙ্গি বই হিসেবে চালাতো। যেহেতু এগুলা হচ্ছে যে কাভার করা, এগুলা কিন্তু আসলে আর ওই মানে দূর থেকে দেখার সুযোগ নাই, তো তারা হচ্ছে সেগুলো জঙ্গি বই হিসেবে তারা চালিয়ে দিত। এটা হচ্ছে যে আমাদের যারা ভিকটিম বন্দী তারা হচ্ছে আমাদেরকে জবানবন্দিতে বলেছেন। একটু ওই জায়গাটা যাই যে যেখানে হচ্ছে আপনারা বলেছেন যে একটু বাইরে চলে আসুন। নির্যাতন করা হতো, একটু যদি ওই রুমটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাতে চাই। আচ্ছা, নির্যাতনের আগে আমি একটু সেলটা দেখাই। উত্তরা থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার জুলাইয়ের দিনলিপি। উত্তাল জুলাইয়ের এই দিনে গণসংগীত, পথনাটক, দেওয়াল লিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। ৩২ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। আন্দোলন ঘিরে সহিংসতা ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় এদিন। রক্তাক্ত জুলাইয়ের ঘটনাবহুল এই দিনের বিস্তারিত থাকছে নাজমুস সালেহীর প্রতিবেদনে। খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি না। গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল ১ আগস্ট, কিন্তু স্বজন হারানো, মামলা, হামলা, বুলেট, টিয়ারশেল আর গ্রেফতারে নাজেহাল জনমানুষের কাছে তখনও শেষ হয়নি রক্তাক্ত জুলাই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তখন এক কাতারে গোটা দেশ। এ যেন এক অন্য বাংলাদেশ, যার দিকে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়। ছাত্র জনতা এদিনের নাম দেয় ৩২ জুলাই। কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ কিংবা প্রতিরোধ নয়, এদিন দেয়া হয় খানিকটা সফট কর্মসূচি। সিদ্ধান্ত হয় ১ মাসে খুন হওয়া শহীদদের স্মরণ করে বিশেষ ধরনের কর্মসূচির রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করেন সমন্বয়ক রিফাত রশিদ। আমরা একটা মাইন্ড গেমের প্ল্যান করেছিলাম। আমরা ইন্টারনালি, যেহেতু আমরা ততদিনের ভিতরে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কটা পেয়ে গিয়েছি, আমরা সবাইকে বলেছিলাম যে আমরা মাঠের মধ্যে এই জোরালো কর্মসূচি দিব, কিন্তু আমরা কর্মসূচি আকারে দিয়েছিলাম একটা সফট প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের ইন্টেনশনটা ছিল যাতে করে শিল্পী বা সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, যদি আমরা এক শব্দে বলতে চাই, তাদেরকে আবার মাঠে নিয়ে আসা। জুলাই সকাল থেকে বৃষ্টিতে ভিজে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণ ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশ পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ। সমাবেশ করেন অভিনয় শিল্পী ও কলা কুশলীরাও, তাদেরও বাধা দেয় পুলিশ। আমার যেটা কাজ ছিল সেই কাজ হচ্ছে প্রতিনিয়ত মানুষকে মনে করায় দেয় স্বৈরাচারের পতন চাই। কিছু সিনিয়র অভিনেতা ছিলেন যারা আসলে মন থেকেই, আমার কাছে মনে হয়েছে, মন থেকেই আসলে রাস্তায় নেমেছিলেন, যারা আসলে চেয়েছেন যে হাসিনার পতন ঘটুক এবং স্বৈরাচারের পতন ঘটুক, গণহত্যাকারীর পতন ঘটুক। এদিন তড়িঘড়ি করে সন্ধ্যায় গণভবনে ১৪ দলের বৈঠক আহ্বান করে শেখ হাসিনা। সভায় শরিকদের সম্মতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময়ের শিবিরের সেক্রেটারি জেনারেল বলছেন, এমন সিদ্ধান্ত তাদের উজ্জীবিত করেছিল আরও। আমাদেরকে যতটা না বিচলিত করেছিল তার চেয়ে তত বেশি আমরা প্রেরণা পেয়েছিলাম, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে হাসিনা তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত এটাই নিচ্ছে, এবং এটাই তার মানে পতনের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো, এটাই সে একটা বড় ধাক্কা, বড় একটা শক্তি সংযোগ করবে। ৩২ জুলাই ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় ৬ সমন্বয়ককে। ২৪-এর এই দিনে শেখ হাসিনা আবারও আন্তর্জাতিকভাবে তদন্ত করে আন্দোলনে জড়িতদের বের করা হবে বলে হুঁশিয়ারি দেন। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই নামছিল রাজপথে। বাকি ছিল দেশের শিল্পী সমাজ। আগস্টের ১ তারিখ
ফার্মগেট এলাকায় নেমে আসেন দেশের বিখ্যাত শিল্পী এবং নির্মাতারা। ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নতুন করে গতি পায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে নগরবাসী। পাম্পে পাম্পে অপেক্ষায় যানবাহন চালকরা। সে খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। রবিন, রাজধানীর যেই ফিলিং স্টেশনগুলো কিংবা বাসাবাড়ি, শিল্প কারখানা সবখানে যে তীব্র গ্যাস সংকট চলছে তার একটি নমুনা বা তার একটি যে যদি উদাহরণ বলি তাহলে রাজধানীর যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আমরা কিছুক্ষণ আগে রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো সেখানে যে অবস্থাটি ছিল যে গ্যাস সরবরাহ না করার কারণে অর্থাৎ গ্যাস না পাওয়ায় মানে ফিলিং স্টেশনটি গ্যাস না পাওয়ার কারণে সেখানে মোটামুটি যে যানবাহনের দীর্ঘ সারি যেটি দেখা যাচ্ছিল, কিন্তু এখানে আমরা রাজধানীর তেজগাঁওয়েরই ঠিক পাশে আরেকটি সিএনজি ফিলিং স্টেশনে এসেছি। সেখানেও একই ধরনের অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহনের যে একটি দীর্ঘ সারি। লাইনটা একটু দেখান। হ্যাঁ, যে সিএনজি ফিলিং স্টেশনটিতে মানে বেশ কিছু যানবাহন এখানে অপেক্ষা করছে এবং পাশের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু যানবাহনের একটি দীর্ঘ সারি, লম্বা সারি দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে ঠিক আধা ঘন্টা সময় আগে এই সিএনজি ফিলিং স্টেশনটির গ্যাস সরবরাহ সেটি বন্ধ হয়ে যায়। তার কারণে এখনও যে দীর্ঘ সময় যারা যে লাইনে অপেক্ষা ছিলেন তারা গ্যাস না পেয়ে তাদেরকে সে অপেক্ষার যে প্রহর সেটি এখনও ফুরাচ্ছে না। তাদেরকে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে কখন নাগাদ এখন মানে গ্যাস আবার আসবে বা যে প্রয়োজনীয় যে চাপ সেটি আসলে যে মিলবে সে বিষয়ে এখনও কিন্তু যে কেউ কিছু জানেন না, সবাই সংশয়ের মধ্যে আছেন। তো এই রকম অবস্থার মধ্য দিয়েই কিন্তু যে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো চলছে। এর ফলে কিন্তু এই গ্যাস নির্ভর জীবিকা যাদের তাদের কিন্তু যাপিত জীবনে কিংবা আয় রোজগারে বড় ধরনের একটি টান পড়ছে। তো গ্রাহকরা যেটি প্রত্যাশা করছেন দ্রুতই যেন এই সংকটের সমাধান হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের সবশেষ খবরাখবর। তেজগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলাম। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুল আওয়াল, বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালো উপজেলার বৌবাজক নামক স্থানে আসলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। যারা 4 জন নিহত হয়েছেন প্রত্যেকে কিন্তু পিকআপ ভ্যানের তারা যাত্রী এবং যেই আসলে পিকআপ ভ্যানের সঙ্গে যে ট্রাকটি সংঘর্ষ হয়েছে এটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে পিকআপ ভ্যান এবং ট্রাকটি। এবং স্থানীয়রা এবং পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে এই যে পিকআপ ভ্যান যেটি আসলে বগুড়ার আদমদিঘিতে রেণুপোনা মাছের বিক্রির পরে আসলে বগুড়া শহর দিকে যাচ্ছিল, সেটি এই বৌবাজার নামক স্থানে আসলে কিন্তু একটি শ্যামলী পরিবহনের বাসকে ওভারটেক করে এই যে ট্রাকটি দাঁড়িয়ে আছে যার সাথে সংঘর্ষ ঘটেছে তার লেনে চলে আসে এবং মুখোমুখি আসলে সংঘর্ষ হয়। এবং এতে করে ঘটনাস্থলেই পিকআপের যে একজন চালক ছিলেন তিনি সহ যে 3 জন মাছ ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলেই নিহত হন। এবং ফায়ার সার্ভিস সদস্যরা এবং পুলিশ কিন্তু খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করেছে এবং সেই মরদেহগুলো কিন্তু ইতিমধ্যেই কাহালু থানা আসলে নেওয়া হয়েছে। এবং স্থানীয়রা জোর দিয়ে যেমনটি বলেছেন, মূলত আসলে এই পিকআপ ভ্যানটি শ্যামলী পরিবহনের ওই বাসটিকে ওভারটেক করতে গিয়েই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি আসলে ঘটিয়েছে। অর্থাৎ ওভারটেকের কারণেই কিন্তু মূলত আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং পুলিশ ধারণা করছে নিহত যারা 4 জন তারা কিন্তু প্রত্যেকেই ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং তারা এই যে বগুড়ার আদমদিঘি যেখানে আসলে মাছের বেচা বিক্রি হয়ে থাকে রেণুপোনার বৃহৎ আকারে, সেখানে কিন্তু তারা এই মাছের আসলে রেণুপোনাগুলো বেচা বিক্রির জন্য কিন্তু তারা এসেছিলেন। এবং সেই বেচা বিক্রি শেষে কিন্তু আসলে আবারও ময়মনসিংহের দিকে ফেরার পথে কিন্তু তারা এই যে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এবং নিহত 4 জনের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই একজনের পরিচয় নিশ্চিত হয়েছে মুঠোফোনের মাধ্যমে এবং বাকি 3 জন যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তো বগুড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। বগুড়ার কাহালুর কাজীপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সরাসরি যাচ্ছে সেখানে।
গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কী অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের যে আয়নাগরটি আপনারা পরিদর্শন করেছেন সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি সেই রুমটাও কি আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনও আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি এবং এইরকমই আরেকটি জিআইসি আছে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজিএফআইয়ের যে অফিসের একটি জায়গায় আছে। আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ সেখানেও আদেশ করেছেন আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী শনিবার একইভাবে সেই জিআইসিটি পরিদর্শন করবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টিএফআই বা টাস্ক ফোর্সেস যে ইন্টারোগেশন সেল যেটা আজকে আপনারা দেখলেন, যেটাকে আমরা ওইটা আয়নাগর নামে পরিচিত, সেখানে আমি একটা আইনগত অবস্থান আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের উত্তরা থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার বাণিজ্যের সংবাদ। ত্রয়োদশ মতো পোশাক পাঠিয়ে দেওয়া হলেও মূল্য পরিশোধ করছে না রাশিয়ান ক্রেতা ফিশ রিটেল। এমনকি কোনো দায় নিচ্ছে না অর্ডার চূড়ান্ত করার সময় সমস্ত দায়িত্ব নেওয়া পোল্যান্ডের ক্রেতা প্রতিষ্ঠান এলপিপি। মাসের পর মাস ধরে এমন ভোগান্তিতে ভুগে নিঃস্ব হতে চলেছে দেশের অন্তত 9টি বাইং হাউস। চিঠি চালাচালি করেও কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবিএর। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2024 সালের 4 সেপ্টেম্বর এই মেইলের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠান এনসা ক্লোথিংকে রাশিয়ার প্রতিষ্ঠান ফিশ রিটেইলে তৈরি পোশাক সরবরাহের ক্রয়াদেশ নিশ্চিত করে পোল্যান্ড ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এলপিপি আশ্বস্ত করে পাওনা পরিশোধেও। তবে অভিযোগ উঠেছে পোশাক পাঠানোর 14 মাস পরও এনসা ক্লোথিং এর পাওনা $51,029 মূল্য পরিশোধ করেনি রাশিয়ান ফিশ রিটেইল বা দায়িত্ব নেয়া পোল্যান্ডের এলপিপি। তোমরা কাজ করো, আমরা পেমেন্ট করব, এলপিপি পেমেন্ট করব। শিপমেন্টগুলি হলো তখনই তারা এই মেল দিল বা বিয়ে করলো যে আমরা তো ফেস্টিভ্যালের সাথে নাই, আমরা শুধু তার ডিজাইন সাপোর্ট দিব, এই দিব সেই দিব। এগুলি তো শিপমেন্ট হওয়ার পরে বললো তো আমার দায়িত্ব এড়ানো যাবে না তাদের। শুধু এনসা নয়, এলপিপির মাধ্যমে ফিশ রিটেইলকে পোশাক সরবরাহ করে দীর্ঘদিন যোগাযোগ করেও মূল্য না পাওয়ার কথা জানিয়েছে আরও 8টি প্রতিষ্ঠান, যাদের পাওনার পরিমাণ $44,3289। রপ্তানি মূল্য দেশে না আসায় চরম সংকটের মুখে ভুক্তভোগী কারখানাগুলো। আমার জানা মতে 2-1টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এটার কারণে, এবং আমার জানা মতে আরো কয়েকটা ফ্যাক্টরি বন্ধ হওয়ার সময় হয়ে আসছে। আমরা আসলে সরকারের সহযোগিতা চাচ্ছি, অনেস্টলি স্পিকিং। আমাদের আর কোনো অপশন নেই। বকেয়া পরিশোধে ফিশ রিটেইল ও এলপিপির সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর মিলছে না বলে জানান বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি। বাইং হাউসের মাধ্যমে ফ্যাক্টরিগুলোতে কাজ গেছে, এখন তারা বাইং হাউসগুলোকে ধরতেছে, ফিশ রিটেলারকে তো আমরা এখন তো পাচ্ছি না। না পাওয়ার কারণে যেটা হচ্ছে কি, আমরা এলপিপির মাধ্যমে যেহেতু তারা আসছে, আমরা এলপিপিকে রিকোয়েস্ট করতেছি, ধরতেছি, বলতেছি যে তোমরা আসো, এটা একটা সমাধানে আসি, এবং গভর্নমেন্টেরও উচিত যে এটার একটা সুরাহা করা উচিত। সমাধানে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন পররাষ্ট্র বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। অবগত করা হয়েছে পোল্যান্ড ও রুশ দূতাবাসকেও। এরই মধ্যে মামলাও করেছেন ভুক্তভোগীরা। দেশের ভাবমূর্তি রক্ষা আর পাওনা আদায়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আমরা এই ব্যাপারে অত্যন্ত স্ট্রং পজিশনে আছি, বিকেএমই এবং বিজিএমই। আমরা 2 সংগঠনই, সাথে বিজিবিএ বাইং হাউস অ্যাসোসিয়েশন, আমরা 3টা সংগঠনই এই ক্ষেত্রে কোনো ছাড় আমরা দিব না। আমরা কথা বলেছি, কারণ দেশের স্বার্থ এবং আমার ইন্ডাস্ট্রির স্বার্থ।
জলাঞ্জলি দিয়ে আমি কোনো ব্র্যান্ডের স্বার্থ রক্ষা করতে পারবো না। এলপিপির সঙ্গে ব্যবসা করতে গিয়ে আরও কয়েক ডজন কোম্পানি ক্ষতির মুখে পড়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। আমার হিসাব মতে প্রায় 40 থেকে 45টা ফ্যাক্টরি বাংলাদেশে নানাভাবে এই এলপিপির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মায়ের বুকের দুধ উচ্চমাত্রার প্রোটিন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মায়ের দুধ সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন, ইট ইজ ভেরি আনফরচুনেট ফর আস। এখন আমাদের শিক্ষিত মায়েরা সেই যত্নটা বাচ্চাদের প্রতি নিচ্ছেন না। এই জিনিসগুলির দিকে আজকে ডাক্তার সমাজ আপনাদেরকে আগে আসতে হবে। আজকে হামের এই অবস্থা কেন? ল্যাক প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সী বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। শিশু সেবা কিন্তু আজ আর নেই, আমরা মডার্ন হয়ে গেছি। মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে। মানব পাচার চক্রের প্রলোভনে সমুদ্রপথে হারিয়ে যাচ্ছেন শত শত রোহিঙ্গা। প্রথমে মিয়ানমারের চামেলিতে বিক্রি, এরপর মুক্তিপণের নামে লাখ লাখ টাকা আদায়। সবশেষ তুলে দেয়া হয় মালয়েশিয়াগামী মৃত্যুফাট ট্রলারে। এভাবে মানব পাচারের পুরো নিয়ন্ত্রণ ক্যাম্পের দালালদের হাতে। ইউএনএইচসিআর বলছে এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী সমুদ্রপথ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এখন অপেক্ষা শুধু স্বজন ফিরে আসার। কারো চোখে সন্তান হারানোর ভয়, কারো হাতে দালালদের পাঠানো ভয়েস মেসেজ। 15 বছর বয়সী এনায়েতুল্লাহকে খেলতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় টেকনাফে, কিন্তু আর ফিরে আসেনি কিশোর এনায়েত। হাকিমপাড়া এলাকার সলিম নামের এক ব্যক্তি কৌশলে তাকে দালালদের হাতে তুলে দিয়েছে অভিযোগ পরিবারের। বাংলাদেশের তো যে হওয়াই আর হওয়ারে মানে বিক্রি করছে, ধরে নিয়ে অপহরণ করিয়ে নে, কিডন্যাপ করিয়ে নে, তে হওয়া নাই বিচার চাই। এনায়েতের মতো একই পরিণতি 15 বছর বয়সী জানে আলমেরও। পরিবারের অভিযোগ, ক্যাম্প থেকে তাকে টেকনাফ নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করা হয়। ফুয়াড় বলে কই টাং হইতে ফুয়াড় কেলা গেল গিলা কই তোরা যত কই, তারপরে দাদনিকে খদে তোমার ফুয়া খদে না ডাইলে আসছি। বাংলাদেশ জলসীমা কিংবা ভূমধ্য সাগরে ট্রলারডুবির ঘটনার পর নিখোঁজ স্বজনদের পরিবারগুলো এখন নতুন আতঙ্কে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করেছেন। তাদের বড় একটি অংশ সমুদ্রে নিখোঁজ হয়েছেন বা প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে প্রায় 6,500-এর বেশি রোহিঙ্গা শরণার্থী এই সময় সমুদ্রপথে বিপজ্জনকভাবে যাত্রা করেছিল, যাদের মধ্যে প্রতি 7 জনে 1 জন সমুদ্রপথে নিখোঁজ বা মারা গিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে মানব পাচারে সক্রিয় রয়েছে একাধিক চক্র। অভিযান অব্যাহত রাখার জন্য আমাদের নির্দেশনা আছে। আমাদের নিজস্ব জুরিসডিকশন থেকে অথবা বাইরের কোথাও থেকে আইনা যেন এখানে কেউ মানব পাচারের শিকার না হয়। আইওএম ও ইউএনএইচসিআর এর যৌথ বিবৃতি অনুযায়ী মিয়ানমার উপকূলে জুনের শেষ ও 8 জুলাই রোহিঙ্গাবাহী দুটি ট্রলার ডুবিতে 5 শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। স্পেনের ছিটমহল সেউতায় পৌঁছানোর চেষ্টায় অন্তত 57 অভিবাসীর মৃত্যু হয়েছে। মরক্কো থেকে প্রায় 60,000 মানুষের প্রবেশে শহর জুড়ে তৈরি হয় নজিরবিহীন সংকট। মাদ্রিদের দাবি, বেশিরভাগ অবৈধ প্রবেশকারী মরক্কো ফিরে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, স্পেন সরকারের দুর্বল আইন ও ব্যর্থ অভিবাসন নীতির কারণেই এই সংকটে পড়েছে। সময় সংবাদ। এবার খেলার খবর। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ দল। 2 দফায় ওজি সফরে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। 8 ক্রিকেটার ও 10 অফিসিয়াল সহ এদিন প্রথম বহরে গেলেন দলের 18 সদস্য। আগামী রোববার দ্বিতীয় বহরে সৌম্য জাকের সহ অস্ট্রেলিয়া যাবেন আরও 10 ক্রিকেটার। বিমানবন্দরের ভিড়ের মাঝেই হঠাৎ চিৎকার তামিম।
সমর্থকদের সেই ডাকের জবাবে এক চিলতে হাসি। সাকিব আল হাসান, তামিম ইকবালদের পর বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রজন্মের যে কজনকে ঘিরে স্বপ্ন দেখছেন সমর্থকরা, তানজিদ তামিম তাদেরই একজন। আর সেই নতুন প্রজন্মকে নিয়েই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। একজন দুজন তারপর একে একে বিমানবন্দরে হাজির হন খালিদ, অমিত হাসানরা। এর কিছুক্ষণ পরেই আসেন দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। এই অজি সিরিজে তার কাঁধে দায়িত্বটা একটু বেশিই থাকবে। অস্ট্রেলিয়া সফরে 2 ধাপে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। প্রথম ধাপে উড়াল দিলেন 8 ক্রিকেটার ও 10 টিম অফিসিয়াল। প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, মোহাম্মদ আশরাফুলরাও আছেন এই বহরে। আর আগামী রোববার রাতে দ্বিতীয় দফায় সৌম্য সরকার, মুশফিক হাসান সহ আরও 10 ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বর্তমানে স্কোয়াডের সব ক্রিকেটারের কাছেই এটা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সফর, কিন্তু ড্রেসিং রুমে আছেন এমন একজন যিনি সেই কন্ডিশনের সঙ্গে পরিচিত। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। 23 বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্ন আছে, চ্যালেঞ্জও অনেক বেশি। নতুন প্রজন্মের কারোই তেমন অভিজ্ঞতা নেই অজিদের বিপক্ষে টেস্ট খেলার। এখন দেখার অপেক্ষা এই সফর কেবলই একটা বিদেশ সফর হয়ে থাকে নাকি ইতিহাস গড়ে দেশে ফেরে টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা। সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। অবশেষে 5 আগস্ট দুয়ার খুলছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের আলোকবর্তিতা হয়ে থাকার আশা। এবং র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন। ট্রাইব্যুনালের 3 বিচারপতির এখনো সন্ধান মেলেনি গুম হওয়া 250 মানুষের। আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।